বিগত মঙ্গল, বুধ আর বৃহস্পতি এত চাপ শিডিউলের মধ্যে দিয়ে আমি গেছি। যদি জমও এসে বলতো শ্রাবণী এবার তো যাওয়ার সময় হয়ে গেছে চল, জমকেও বলতাম দাঁড়ান আমার এই কাজগুলো হয়নি, কাজগুলো করব তারপরে তোমার সঙ্গে যাব। মানে এত চাপ শিডিউলের মধ্যে দিয়ে আমি গেছি, কতগুলো কাজ পড়ে আছে, সেইগুলো গতকাল ভেবেছিলাম করব কিন্তু করা হয়ে ওঠেনি। আজকে সেইগুলো করব, তো সবটুকু অন ক্যামেরায় করতে পারবো না। তার মধ্যে দেখো, হ্যাঁ আর একটা কথা, তোমরা অনেকেই সবাই প্রায় বলেছো কুশনটা শ্রাবণী ভালো লাগছে, গোলাপি কুশনটা। যাকগে, মনের মধ্যে একটা শান্তি হলো। দেখো, আবরুচি খানা আর পর রুচি পড়না, নিজের রুচি মতো তুমি খাও, আর অপরে যেটা ভালো বলে সেটা অন্তত কিছুটা গ্রহণ করে নেওয়া উচিত। ভালো যখন বলছো তাহলে আর পাল্টানোর কোনো সিন নেই, তাই তো? তাহলে কিন্তু ওটা কিন্তু বেস কভার, আর একটা কুশন কভার করতে হবে। দেখো কোথা থেকে কোথায় চলে এলাম। ওই যে কালকে চায়না ডলের জায়গায় আবার বলেছি বেবি ডল। হ্যাঁ, সব কিছু নিয়েই তো শ্রাবণীকে গ্রহণ করেছো। হ্যাঁ, ধন্যবাদ। এইভাবেই থাকো পাশে, আর কিছু চাই না। এই দেখো, দেখেছো সব। আর এইটা দেখো, এইটা নিয়েছে হাতের, মানে হাতটাকে ঠিক করার জন্য। আমি সেদিনকে বলছি তুই কি করছিস এইটাকে নিয়ে? হ্যাঁ, বলছে দেখো মা, এটাকে অনলাইনে কিনে নিয়ে এসেছে। আনলাম তোর জায়গায় আমি হাতটাকে শক্ত করবো জানিস, সেই কাজে লাগবে, তোকে পেটানোর কাজে লাগবে। ও বলছে আচ্ছা তোমাকে তাহলে হাত শক্ত করার জন্য আর একটা জিনিস শিখিয়ে দেবো। আর এই দেখো, সেই পুজোর সময় এটা পরে ভালো লাগছে মা, ওইটা পরে ভালো লাগছে মা বলে 17 ঘন্টা জামা কাপড় বার করে রেখে দিয়েছে, সব জল ধুয়ে দিয়েছে। সমস্ত কিছু ডিটারজেন্টে দিইনি, না ডিটারজেন্টে দিলেই রং নষ্ট হয়ে যায়। জল ধুয়ে দিয়েছে, যা গরম পড়েছিল পিছন পড়া গরম ওই দুর্গাপুজোর সময়, সব জল ধুয়ে দিয়ে শুকিয়ে নিয়ে রেডি করে রাখতে হবে। তবে এই দিনগুলো আমার কাছে, মানে আমাদের মতো মায়েদের কাছে একটু ঝামেলা বলে মনে হলো, কিন্তু এই দিনগুলো আমাদের কাছেও একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে, ওদের কাছেও একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। একদিন আমরাই বলবো তুই আগে কিচ্ছু করতে পারতিস না, সব তোর জিনিসপত্র আমি ঠিকঠাক করে রেখে দিতাম। ওর স্মৃতির পাতায় সেটাই থাকবে যে মা আমার সব ঠিকঠাক করে রেখে দিত। সংসার তো হাত পেতে বসে আছে তোমার পরিশ্রমটুকু নেওয়ার জন্য। তুমি যতদিন সংসারে পরিশ্রম করতে পারবে মূল্য তোমার ততদিনই। কিন্তু আমি ভাবি যে সুসন্তান যদি হয়, হয়তো পরিস্থিতির চাপে সবটুকু মূল্য দিতে না পারলেও কিছুটা মূল্য দেবে, নয় কি? তোমাদের বাড়িতে নীল কাটার খোঁজাখুঁজি চলে, আমাদের বাড়িতে নীল কাটার নিয়ে কুরুক্ষেত্র আরম্ভ হয়ে যায়। আমি তো নীল কাটার দিয়ে নীল কাটতে পারি না, আমার ব্লেড ছাড়া হয় না। আর ওই বাপ যেখানে কাটবে সেখানেই রেখে দেবে, বাগানে বসে কাটলে বাগানেই রেখে দেবে। ছেলে দেখো কেটেছে, এখানেই রেখে দিয়েছে। এই নীল কাটার আর পরে পাওয়া যেত না। যে ওপরে শুতে আসবে সে এক বোতল করে জল নিয়ে চলে আসবে, যা বোতলগুলো রেখে দিয়ে নিচে চলে যাবে। আরে বোতলগুলো নিচে নিয়ে আয়, বোতলগুলো তো পরিষ্কার করতে হবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার। সকালবেলায় প্রভু বলল, দেখো দাঁড়াও আগে আমার কথাটা বলে নি, তারপরে প্রভুর কথায় যাব। কালকে সারা রাত্রি ভালো ঘুম হয়নি, অনেক মানে ভোরের দিকে ঘুমটা এসেছে। কালকে রাত্রেবেলা ভালো ঘুম হয়নি। আর দেখো সারাদিন তুমি কাজবাজ করো, সব ঠিক আছে, সারাদিন কাজবাজ করো, রাত্রেবেলা যদি তোমার সুন্দর ঘুম হয় না একটা, তাহলে দেখবে সকালবেলাটা আলাদা এনার্জি থাকে, বেশ ভালো লাগে। তো যাই হোক, ঘুম হয়নি এই কথা সংসার শুনবে না। সকালবেলা উঠেই প্রভু বলছে আজকে আমি কিন্তু তাড়াতাড়ি করে বেরোবো। বলছি আচ্ছা, তা আমাকে কি করতে হবে? না তুমি সকাল সকাল রান্নাবান্না করে নেবে, কেননা ওর তো টাইম ঠিক থাকে না, কোন দিন 1:30টায় খাচ্ছে, কোন দিন 2:30টায় খাচ্ছে, কোন দিন 10টায় খাচ্ছে, কোন দিন 11টায় খাচ্ছে। আগে খুব অশান্তি করতাম, আমি বলেছিলাম 2 ঘন্টা হাতে রেখে তুমি আমাকে বলে দেবে, 1 ঘন্টা হাতে রেখে আমি এক্ষুনি বেরোবো, খেতে দাও বলবে না, আমার অসুবিধা হয়। বললাম আচ্ছা ঠিক আছে, ডা বলা আসবে, তুমি একবার যাবে। আমি এই মা ডা বলা আসবে, আমি কোথায় যাব? না আমি এই দেখো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, এখন বাজে বেলা 8টা,
ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, বলছে ডাবলা আসবে, তুমি একবার যাবে। আমি কি বাবা, তুমি বললে সকাল সকাল খাবো, আবার বলছো ডাবলা আসবে। দেখো, আমি যদি বলি আচ্ছা ঠিক আছে যাবো, তাহলে অশান্তি হয় না। কিন্তু আমি যদি বলি যে, আমি ওকে বলছি তুমি কি করবে, বলছে আমি কি ডাব পড়ার জন্য বসে থাকবো, আমি এই এখন বেরোচ্ছি, আমি কখন আসবো তার ঠিক নেই, আধ ঘন্টার মধ্যে চলে আসতে পারি, আবার 1.5 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে। ডাবলাটাকে 2বার ফিরিয়ে দিয়েছি, ওকে 3বারের বার আর ফেরানো যাবে না, তুমি একবার যাবে। আমি আর কোনো কথা বাড়ালাম না, ও চলে যাবে। আচ্ছা আমাকেও তো রান্নাবান্না করতে হবে, আমি কি ডাবলার কাছে গিয়ে বসে থাকবো? তো যাই হোক, অশান্তি বাড়ালেই বাড়ে। যাই হোক, যখন ডাবলা আসুক তখন দেখা যাবে। কুচুম আজকে প্রজেক্ট জমা দেওয়া আছে কুচুমের, মানে স্কুল ভাইফোঁটার পর স্কুল পার্মানেন্টলি খুলবে, কিন্তু এখন এই প্রজেক্টগুলো জমা নিচ্ছে, সেই হিসেবে স্কুল খোলা আছে। আজকে প্রজেক্ট জমা দিতে যাবে, তারপরে যাবে একাডেমিতে, সেখানেও চাপ, বুঝতে পেরেছো? মা সকালবেলায় ফোন করেছে, চলো গল্প করি। হ্যাঁ, আর গল্প করার সময় পাবো না হয়তো। মা সকালবেলা ফোন করেছে, বলছে আমার জানিস মর্নিং ওয়াক করতে যাচ্ছি, আমার পাগুলো ভিড়ে যাচ্ছে। আমি যে তুমি আরও 2টো মুড়ি খাবে, তুই মুড়ি খেতে খেতে মর্নিং ওয়াক করতে যাবি, তোকে বললি তুই এরকম কথা বলিস। আর তুমি যদি মুড়ি খাওয়া না বন্ধ করতে পারো, রাত্রিবেলা করে মুড়ি খাই জানো, আমার মেজো কাকিমা আমাকে বলছে, বড়দি জানো মামন, বড়দি রাত্রিবেলা করে মুড়ি খায়, দেখেছ, মুড়ি প্রিয় লোক। মানে তুমি রুটি করবে, 2টো রুটি খাবে, 2টো মুড়ি খাবে না, পুরোটাই মুড়ি খাবে। তুমি মুড়ি খাওয়া না ছাড়লে তোমার সঙ্গে কথা বলবো না। আবার ফোন করলাম, মাটা হয়তো রাগ করেছে, আবার ফোন করলাম। আমি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমাকে যে ডাক্তার ওষুধগুলো দিয়েছে সেগুলো খাচ্ছ, দেখো ডাক্তার ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, হ্যাঁ সপ্তাহে একটা করে, তারপরে মাসে একটা করে। বলছে আমি সপ্তাহে একটা খেয়েছি আর খাইনি। আমি তাহলে কোনো কথা বলবে না, তুমি ডাক্তারের উপর ডাক্তারি করবে, আবার তুমি এতগুলো কথা শোনাবে, নিজেটা বন্ধ করে দিয়েছি, খুব রোদ উঠেছে আজকে। হ্যাঁ চলো রান্নাঘরের দিকে যাই। অর্ধেক রান্না হয়েই গেছে, আমি এবার ঠাকুরকে ডাকছি, ঠাকুর কখন আবার ডাব পাড়তে আসবে। হ্যাঁ ও যেন চলে আসে, যা কি আমার রান্না অর্ধেকটা হতে হতেই দেখি ও চলে এসেছে। হ্যাঁ ডাব মনে হচ্ছে পাড়া হচ্ছে, ওই মানে আমি তো বাইরে বেরোতে পারছি না, চলো রান্নাবান্না হয়ে গেছে দেখিয়ে দিই। ভালো মাছ নেওয়া হয়েছিল, তবে আমি ওই সময় ক্যামেরা করতে পারিনি, ভিডিও করতে পারিনি। ভালো মাছ নেওয়া হয়েছিল, মাছের ঝাল হয়েছে সর্ষে পোস্ত দিয়ে। আর ওই যে তরকারিটা দেখালাম, ওইটা তিল বাটা আর একটু পোস্ত বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তোমার ওই ঝিঙে, বরবটি, আলু, বড়ি সব দিয়ে একটা ঝাল ঝাল মতন হয়েছে। আর অল্প কটা সেদিকে পুঁটি মাছ ধরেছিল, দেখলে পুঁটি মাছ ছিল, সেইগুলো একটু ঝাল করে নিয়েছে। আর একটা মাথা ছিল, ওই যে মাছের মাথা একটা আছে। নারকোল করে রাখলে নারকোল একটাও পাওয়া যায় না। পরশুদিন 3টে নারকোল পড়েছিল, একজন আমাদেরকে বললো জানো তোমাদের কাছে 3টে নারকোল পড়লো ধূপ ধূপ করে, আর একজন নিয়ে চলে গেল। আচ্ছা ভালো হয়েছে, তার দরকার ছিল, যে নিয়ে গেছে। নারকোল পাওয়া যায় না জানো, ওই জন্য প্রভুরা কী করেছে, রাগের চোটে সব ডাব পেরে নিয়েছে, বলছে ডাব খাও, নারকোল তো সব। আর সত্যি কথা বলতে নারকোল আমাদের খাওয়া হয়েও ওঠে না, কত নারকোল তুমি খাবে বলো তো। আর তুমি 2-3টে নারকোল মানে আছে, কটা নারকোল আছে খাওয়ার মতন, সেটা তোমার পারা যাবে না, কিন্তু পড়লে ওই মানুষের পেটে চলে যায়। যাকে সবাই মিলেমিশে খাক, আমরাও 2টো খাই। আমি 2-4টে নারকোল হয়তো বছরে পেলেও তাও শান্তি, কিন্তু সেটাও পাই না। কেন না, যে গাছটা অনেক দূরে, ও কখন বেটাটা নিয়ে পালায়। আর এদিকে প্রভু খেয়েছে ডাব। আমি বললাম তুমি ডাব খেয়েছো, আমাকে তুমি শ্বাস খাওয়াও। বলছে আমার এখন সময় নেই। আমি সময় নেই বললে হবে না, তুমি ডাব শ্বাসটা দাও, শ্বাসটা খাই। আমার আবার এই দোমালি শ্বাস খেতে খুব ভালো লাগে, তবে একটু ল্যালপ্যালে মতন আছে। বলছে একটু ল্যালপ্যালে মতন আছে, আনলাম তাই দাও, তাই খাই। কেননা এখনও আমার সেরকম কিছু খাওয়া হয়ে ওঠেনি, এখন এটাই খাই, একটা ডাবের জল খাবো, তারপরে খাবো। কেননা গতকাল রাত্রেবেলা ঘুম হয়নি তো, খিদেটাও ঠিক নেই। আর তুমি দেখবে ঘুম না হলে হজমটাও কম হয়। খিদেটা যতক্ষণ না হবে ততক্ষণ মানুষের একটু রেস্ট দেওয়ার দরকার, শরীরও একটু রেস্ট চায়, যেমন তেমনি স্টমাকও একটু রেস্ট চায়। তাই আজকে সেরকম কিছু খাবো না, এই ডাবের জল খাবো আর এই ডাবের শ্বাসটা খাবো। ডাবের শ্বাসটা একটু পুরু হলে ভালো হতো। আর একটু শক্ত হলে, মানে একটু ল্যালপ্যালে বেশি, আর একটু শক্ত হলে খুব ভালো লাগে।
দীঘা বা পুরীতে গেলে আমি খাই একদম। এবার আমাকে একটা কেটে দিচ্ছে, মানে আমার ডাবের জল খাওয়া হয়নি, প্রভুর ডাব খেয়েছে, ডাবের শাঁসটা আমি খেলাম। এইবার মানে আমাকে একটা কচির মতন ডাব কেটে দিচ্ছে। আমি আর কি করছি, আর বলছি প্রভু ডাবগুলো অনেক বড় বড় হয়েছে, চলো আমি আর তুমি গিয়ে ডাব বিজনেস করি। বলে হ্যাঁ ওটাই তো বাকি আছে। আর ডাব বিজনেস করতে হবে না, কেটে দিচ্ছি, খাও, খেয়ে উদ্ধার করো, বোঝো। এক গ্লাস একটু খাও, খাও একটু খাও। সবটা খেয়ে নিলে? সবটা খেয়ে নিলেও অসুবিধা ছিল না, আর একটা ছিল তো। তবে এটা কচি, ওই যেটা এটা এটা শ্বাস হয়নি, আর ওটা শ্বাস হয়েছে, ওটার জলটা মিষ্টি ছিল, তো তখন একটু খেলাম, জলটা মিষ্টি ছিল। দিনের বেলা কোনো কথা বলার সুযোগ পাইনি, এটা হচ্ছে রাত্রেবেলা। গতকাল দেখেছিলে খাসির মাংস হয়েছিল, তার একটুখানি চর্বি ছিল। আর দেখো তোমার আদা রসুন কেটে রেখে দিয়েছি, আর দিনের বেলা একটুখানি কাবলি ছোলা আর মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাত্রেবেলা রান্না হবে, কি রান্না হবে, দিনের বেলা যা রান্না ছিল সব উঠে গেছে, অল্প দুটো কটা ভাত আছে আমার আর ভলুর জন্য, দুটো কটা ভাত আছে। এখানে ভালো করে ধুয়ে নিলাম কাবলি ছোলা আর মটরটা, ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে রসুন আর আদা, এর সঙ্গে এ দেখো চর্বিটা ছিল, দেখেছো? এইটুকু চর্বি, এটাকে কুচি কুচি করে কেটে নেব, এটা দিয়ে করব ঘুগনি। এই দেখো রসুন আর আদা নিয়েছি, তার সঙ্গে নেব একটুখানি টমেটো আর একটুখানি শুকনো লঙ্কা, আর এর মধ্যেই বেসিক মশলাগুলো নিয়ে নেব। এর মধ্যেই তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব এর মধ্যেই নিয়ে নেব। অল্প একটুখানি নুনও নিয়েছিলাম, সামান্য একটুখানি নুনও নিয়েছিলাম এই মশলাটা পেস্ট করার জন্য। খাসির চর্বি দিয়ে ঘুগনি একটা পুরনো ট্র্যাডিশনাল খাওয়া আমার মনে হয়। আমার মা খুব ভালো রান্না করতো। আমার বাবা কোনো কিছু অনুষ্ঠান হলে, আমাদের বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হলেই এই খাসির চর্বি বাবা নিয়ে আসতো, আর মাকে বলতো সুন্দর করে খাসির চর্বি দিয়ে ভালো করে একটুখানি ঘুগনি রান্না করো তো। আর অল্প একটুখানি আলু দিয়েছি, আর একবার তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম পেঁয়াজ, আর তারপরে দিয়ে দেবো মশলাটা। এখনকার মতন এত কেনা খাবার তখন ছিল না, এগরোল চাউমিন এটা সেটা ওটা, তারপরে তোমার পাউভাজি, তারপরে তোমার পিৎজা, এসব ছিল না, মোমো এসব ছিল না। তখন দেখবে তখনকার মানুষরা এই ঘরোয়া খাবার দিয়েই কত সুন্দর করে খেত, আর তার ফলে কি শরীরটাও খারাপ করতো কম। কিন্তু এখন ওই বাজার চলতি খাবার হয়ে গেছে অনেক, তার ফলে এই খাবারগুলো আস্তে আস্তে প্রায় বিলুপ্তই হতে চলছে, একদম বিলুপ্তর পথে। তবে হ্যাঁ, অনেক বাড়িতে আছে। ছোটোবেলায় পড়তে বসার আগে কি করবে মা, চায়ের সঙ্গে কি করবে, সবাইকার সঙ্গে বসে চা মুড়ি না খেলে পড়তে বসার এনার্জি ঠিক হতো না। বসে থাকতাম, মা বলতো পড়তে যা, এখন যেমন কুচুমকে বলি পড়তে যা, যা বানাচ্ছি পরে খাবি, সেরকম ছোটোবেলাটা আমাদেরও এরকমই ছিল। কি বানাবে, কোন দিন মা একটু চপ বানাতো, মা কাকিমা কী করতো, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ওই স্টাফিংটা করে রেখে দিত চপের, আর সন্ধ্যাবেলা হলে কোন দিন গরম গরম চপ মুড়ি, তখন কেনা খুব কম হতো চপ মুড়ি। বা এই তোমার গাছের নারকেল পাড়া হলো, চানাচুর দিয়ে আম তেল দিয়ে সব মুড়ি মাখা হতো একটা ডেচকিতে, দিয়ে ওই কাঁচা নারকেল দিয়ে মুড়ি মাখা হতো। তারপরে সবাই মুড়ি মাখা খেত, খেয়ে চাটা খেয়ে তারপরে যে যার কাজে চলে যেত, মায়েরা রান্নাবান্না করতে চলে যেত, আমি পড়তে বসতে চলে যেতাম। সেই দিনগুলো কি সুন্দর দিন ছিল। এখনকার কিন্তু ছেলেমেয়েরা সেই দিনগুলো পায় না। আর তখনকার মায়েদের কাজ একরকম ছিল, এখনকার মায়েদের কাজ একরকম। তখনকার মায়েরা অতটা বেশি নাক গলাতো না, ছেলেমেয়েরা কী পড়ছে, কেমনভাবে পড়ছে, কোন সাবজেক্টটা হলো না, এইগুলো করতো না। একবার করে উঁকি মারতো, মানে পড়া বন্ধ হলেই স্টার্ট হয়ে যেত, কী রে পড়া বন্ধ হয়ে গেল, কী করছিস, চুপ করে বসে আছিস,
পর যেন শুনতে পাই, ব্যাস এই ছিল মায়েদের কাজ। ভেবেছিলাম রুটি বানাবো, তারপরে ভাবলাম যে না, ছেলেটা পরোটা খেতে ভালোবাসে, পরোটা করছিল, একটু পরোটা করে দিই। পরোটা আর ওই খাসির চর্বি দিয়ে ঘুগনি, এই হয়েছে রাত্রের বেলাকার খাবার। গতকাল ভিডিওতে এই ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে সম্পর্কে আমার কাকু। প্রথমে মুখে আমার হাসি থাকলো, ঘটনাটা শোনার পর হাসিটা তো উদাও হয়ে গেল, মনটাও খারাপ হয়ে গেল। ভিডিও ক্লিপটা দেখলে তা প্রথমে সাক্ষাতে যেমন কথোপকথন হয় কাকুর সঙ্গে, ওনার নাম হচ্ছে চিত্ত মুখার্জি। তা যেমন কথোপকথন হয় তেমন হয়েছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কাকু কেমন আছে। কাকু বলতে চিত্ত কাকুর দাদা, নাম ছিল বংশী। অসাধারণ, মানে অসম্ভব সুন্দর তবলা বাজাতেন, অসম্ভব সুন্দর তবলা বাজাতেন। এবং ওই প্রফেশনেই সারাটা জীবন ওনার চলে গেছে, ওই প্রফেশনে। এবং ওনার সঙ্গে যে আমি কত জায়গায় গেছি, কত জায়গায় প্রোগ্রাম করেছি, যদি সেই সময়ে এই তোমার স্মার্টফোন নামক জিনিসটা থাকতো তাহলে হয়তো স্মৃতিতে আরো সুন্দর করে বাঁধিয়ে রাখা যেত। বেশ কিছুদিন আগে মনস্থির করলাম যে কতগুলো গান ওনার সঙ্গে, মানে ওই বংশী কাকুর সঙ্গে আমি ঠিকঠাক করে নেব, মানে রেকর্ড করে নেব, তারপরে একটা একটা করে ছাড়বো হারমোনিয়ামের ডুগি তবলায়। মান্নাদের কতগুলো গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কতগুলো গান। একদিন দেখাও হলো ওনার সঙ্গে, কথাও হলো। শ্রাবণী ভালো আছো? হ্যাঁ ভালো আছি কাকু, আপনি ভালো আছেন? গান টান করছো তো? বললাম হ্যাঁ, সংসারে থেকে যে যতটুকু করার আমি ততটুকু করছি কাকু। একদিন যাবেন জানেন, গিয়ে কটা গান রেকর্ড করব। বুঝলি, তাহলে তো খুব ভালো হয়। একদম সুস্থ সবল ছিলেন, সুস্থ সবল মানুষটা, মানে তাহলে তো খুব ভালো হয়। দেখো কাল বলে না, কালে মানে কি বলবো, কাল বলে কোনো জিনিস না ফেলে রেখে দিতে নেই। কিন্তু আমরা পরিস্থিতি মানে দাস, পরিস্থিতি আমাদেরকে এমনভাবে না চায় যে মানে তখন যে কি করব না করব, কোনটা আগে করব কোনটা পরে করব আমরা ভেবে পাই না। সময় না মানে অনেক কথা বলে, সময় ঠিকঠাক ঠিক সেই সময়টা না হলে সেই জিনিসটা হয় না। আর সময়টাকে আমরা ঠিকভাবে মানে ইউটিলাইজও করতে পারি না, এটাও আমাদের বড় দোষ, এটাও আমাদের বড় দোষ। পরে আমরা সময়ের উপর দোহাই দিই, সময় হয়নি তাই হয়নি, এটা আমাদের একটা এক্সকিউজ। কিন্তু সময়টাকে আমরা ইউটিলাইজ করা উচিত ছিল। যদি করে রাখতাম তাহলে হয়তো এই দিনটা, এই আফসোসটা হতো না। মান্নাদের গান, আর যারা গান বাজনা করো তারা খুব ভালোভাবে জানতে পারবে, মান্নাদে আর তোমার এই শ্যামল মিত্র বলো, মান্নাদে বলো, মানবেন্দ্র বলো আর সন্ধ্যা মুখোপাধ্যায়, এনাদের গানে মূলত কিন্তু তবলাটা ছিল মূল একটা ইনস্ট্রুমেন্ট, যেটা কথা বলতো, স্ট্রোকগুলো যেন কথা বলতো। আর উনি এত সুন্দর বাজাতেন যে ওনার সঙ্গে গিয়ে আমার অন্য কাউকে অতটা ভালো লাগেনি। ভেবেছিলাম করে নেবো, যেন যদি করে নিতাম আজকে আমার আফসোস হতো না। আমি যখন বললাম কাকু কেমন আছে, বলছি তুমি জানো না শ্রাবণী, দাদা তো নেই। আমি বললাম মানে? বলছে হ্যাঁ, হঠাৎ করে বিকেলবেলায় গল্প টল্প হলো, সন্ধ্যাবেলা দাদা একটা টিউশনি করে এসেছে, করে এসে সন্ধ্যাবেলাও গল্প, মানে রাত্রিবেলা তো গল্প হয়েছে, রাত্রিবেলা খেয়ে শুতে গেছেন, ব্যাস স্ট্রোক হয়ে গেছেন। যে সময় আর দিল না, একদমই সময় দিলেন না। মানে ভাবো আমার এত কষ্ট হলো যে আমি একটা মূল্যবান জিনিস হারালাম, জীবনে একটা মূল্যবান জিনিস হারালাম। আর সব থেকে বড় কষ্ট হলো যে আমি সেই মুহূর্তে কেন জোর করে আমি রেকর্ডিংগুলো করে নিলাম না। তাহলে হয়তো আমার আজকে হ্যাঁ যাবার সময় হয়েছে, ওনার কিছু করার নেই। আর আমার বাবার সমসাময়িকই প্রায় ছিলেন, সময় হয়েছে, সুস্থভাবে চলে গেছেন।
হ্যাঁ, কিন্তু অসুস্থ হয়ে পড়ে থাকেননি, মানে অসুস্থ হয়ে পড়ে থাকা তো জ্বালাও মানে, কিন্তু দেখো এই যদি করে নিতাম না, উনিও আমার স্মৃতির পাতায় থাকতেন, আর এই ইউটিউবে আমি একটা বন্দি করে রেখে দিতে পারতাম। আর কি যে ভালো হতো। আমার গতকাল থেকে না মনটা খুব খারাপ, জানো, কি এত খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল, আর রাগও ধরছিল, নিজের ওপরও ভয়ানক রাগ ধরছিল। খুব মূল্যবান জিনিস হারালাম, খুব খুব মূল্যবান জিনিস। অন্য মূল্যবান জিনিসগুলো না থাকতে থাকতে মূল্যবানের মানে ওনাদের কদর করা উচিত, করিনি। এটা আমার দোষ, এটা সম্পূর্ণ আমার দোষ, এখানে কারোর দোষ নেই, বুঝেছ? তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।